নাই একই ঘোষণা দিল সেনাপ্রধান। বিএনপি, আওয়ামী লীগ, জামাত এবার ঐক্যবদ্ধ হচ্ছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। ডক্টর ইউনূস এবং সমন্বয়করা এবার গ্রেপ্তার হতে চলেছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। মুজিবের বাংলায় রাজাকারের ঠাঁই নাই, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, এমন স্লোগানে ঈদের জামাত পরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্মরণকালের বিশাল বিক্ষোভ মিছিল। প্রধান উপদেষ্টার কথার ভিত্তিতে ডিসেম্বরে নির্বাচনের আয়োজন হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল সমাবেশ করেছে ছাত্রলীগ। সকাল থেকে টিএসসিতে জড়ো হতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথায় কি ঘুরছে এটা বোঝা এই মুহূর্তে সবার জন্য কষ্টকর হলেও ভারত ইস্যুতে বাংলাদেশের অবস্থান বা ইউনূস সরকারের অবস্থান অনেকটা পরিষ্কার, আবার অনেকটা ধোঁয়াশাচ্ছন্ন আছে। যাই হোক, অর্থাৎ বিএনপি যে প্রস্তাবটা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যেতে চায়, তার পাল্টা প্রস্তাব নিয়ে যদি জামাত এবং এনসিপি তারা হাজির হয়, তাহলে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হবে। এর পরিণতি ভালো হবে না, এটা মোটামুটি নিশ্চিত। সম্মানজনক বিদায় নেওয়ার ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে বোঝাবে বিএনপি। আওয়ামী লীগের অবস্থা হয়েছে এরকম, মানে এর যতই কোণঠাসা করতেছে সরকার বা অন্যান্য দল, মানে ঠিক ততটাই সে বেরিয়ে আসে, মানে এর কোনো রকমই ধামাচাপা দেওয়া যাচ্ছে না। আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যের তোলপাড় সৃষ্টি হয়েছে পুরো ভারত জুড়ে। ভারতের গণমাধ্যমগুলো রীতিমতো হামলে পড়েছে বাংলাদেশের উপরে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে কোন বিষয়টাকে ইঙ্গিত করেছে। দর্শক মণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূস কঠিনভাবে ফেসে গেছেন, তার ক্ষমতা এবার চলে যাবে 100%, তিনি গ্রেপ্তার হবেন। এইদিকে প্রত্যেকটা সমন্বয়কে আটক করা হবে। অনেক সমন্বয়ক দেশ ছেড়ে পালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, কারণ এই ঈদের পরেই আওয়ামী লীগ, বিএনপি, জামাত সকলেই ঐক্যবদ্ধ হয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মাঠে নামবেন ডক্টর ইউনূসকে পতন করার জন্য। যেমন এরশাদের বিরুদ্ধে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ঐক্যবদ্ধ হয়েছিল, ঠিক তেমনই এখন ইউনূসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতেছেন বিএনপি, আওয়ামী লীগ, জামাত। দর্শক মণ্ডলী, ডক্টর ইউনূস ধ্বংস নিশ্চিত, সমন্বয়করা ধ্বংস নিশ্চিত। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনার পক্ষ নিয়েছে, ডক্টর ইউনূসের কপাল পুড়ে গেছে। দর্শক, বেশি কথা বলবো না, ভিডিওগুলো সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন, বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। সেভেন সিস্টার্স আলোচনায় অনেকদিন পরে আমরা আবারও সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা শুনতে পেলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের কাউন্টে। তাও এমন এক জায়গায় গিয়ে এমন এক বক্তব্য দিলেন, ভারত বিষয় নিয়ে খোলামেলা বক্তব্য না দিলেও ভারতের খুবই হাই প্রোফাইল একজন ক্যারেক্টার, তিনি আবার এটা নিয়ে একটা খোঁচা মারছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথায় কি ঘুরছে এটা বোঝা এই মুহূর্তে সবার জন্য কষ্টকর হলেও ভারত ইস্যুতে বাংলাদেশের অবস্থান বা ইউনূস সরকারের অবস্থান অনেকটা পরিষ্কার, আবার অনেকটা ধোঁয়াশাচ্ছন্ন আছে। যাই হোক, ক্ষমতা গ্রহণের পরপরই সেভেন সিস্টার্স নিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, আর এটার জেরে ভারত নানা ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছিল। গেল ঈদের আগে, আমাদের ঈদের মাত্র 2-3 দিন আগে আমাদের প্রধান উপদেষ্টা তিনি চীন সফর করে এসেছিলেন, আপনাদের খেয়াল আছে তো? সেই চীন সফরে গিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছেন সেভেন সিস্টার্স নিয়ে, যেটার তাত্ত্বিক গুরুত্ব অনেক বড় আকারের বলেই মনে করছেন যারা বিশ্লেষক আছেন তারা। এখানে আপনার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি চীন সফরের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য তাদেরকে নিয়ে ব্যবসায়িক সম্ভাবনার কথা বলেছেন। তিনি বলছেন যে ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলকড, অর্থাৎ স্থল বেষ্টিত। সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই। আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। শব্দটার গুরুত্ব বুঝেন যে এই 7টি রাজ্য সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই। বাংলাদেশই এই 7টা রাজ্যের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। এই কথা উনি বলার পরে এ নিয়ে ভারতের নীতি নির্ধারক এবং রাজনীতিবিদদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। ওনার এই বক্তব্যকে ভারতের রাজনীতিবিদরা হুমকি হিসাবেই মনে করছে বা ওয়ার্নিং হিসাবে মনে করছে। যদিও এই বিষয়টা নিয়ে আনুষ্ঠানিকভাবে দিল্লি কোন রকম প্রতিক্রিয়া দেখায়নি, তবে নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যাল তিনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন যে ভারতের 7টি রাজ্য স্থলবেষ্টিত হওয়ার তাৎপর্য আসলে কি, আসলে বোঝা নাই, বুঝবা, আস্তে আস্তে বুঝবা। অপরদিকে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিকরি তিনি প্রধান উপদেষ্টার এই মন্তব্যকে অবাক করা বলে অভিহিত করেছেন এবং জোর দিয়ে বলেছেন উত্তর পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই কে তিনি বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্য ভারতের জন্য হতাশাজনক। এই ধরনের মন্তব্য করার কোনো অধিকার তার নেই। ডক্টর ইউনূস জানেন যে উত্তর পূর্ব ভারত অবিচ্ছেদ্যভাবে ভারতের অংশ এবং উত্তর পূর্ব ভারতের বঙ্গোপসাগরে প্রবেশের বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে আমাদের ঘনিষ্ঠভাবে আলোচনা হয়েছে, একটা চুক্তিও রয়েছে। এগুলা আওয়ামী লীগের আমলের চুক্তি, এই সরকারের সময় এসে অনেক কিছুই মুক্তবরে পড়েছে। তার বক্তব্য মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্সে বাংলাদেশের ট্রানজিট দেওয়ার বিষয়টি তার বক্তব্য স্পষ্ট যে যদি আগ্রহী না হয় তবে তারা জলপথের অধিকার হিসাবে
কোনো অধিকার আশা করতে পারে না। কোথায়? যদি উত্তর পূর্ব ভারতকে সংযোগের অধিকার দিতে আসা, আচ্ছা, তাই বাংলাদেশের স্পষ্ট জানা উচিত, এই বিষয়ে তাদের ভুল কোনো ধারণা রাখা উচিত না। আমরা এই বিবৃতির নিন্দা জানাচ্ছি। অনেকজনে অনেক ধরনের বক্তব্য দিচ্ছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় তীরটা মারছেন এটা একটু পরে বুঝবেন। ঈদের পরে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দর্শক সত্যি অনেকে চিন্তা করছে, আমিও ভাবছি যে সুন্দরভাবে এটা যদি বিএনপি হ্যান্ডেল করে তো ভালো। আর যদি পাল্টাপাল্টি কোনো পরিস্থিতি তৈরি হয় রাজনৈতিক অঙ্গনে, অর্থাৎ বিএনপি যেই প্রস্তাবটা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যেতে চায়, তার পাল্টা প্রস্তাব নিয়ে যদি জামাত এবং এনসিপি তারা হাজির হয়, তাহলে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হবে। এর পরিণতি ভালো হবে না, এটা মোটামুটি নিশ্চিত। সেই দিকে যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। রয়টার্সকে ডক্টর মঈন খান একটা সাক্ষাৎকার দিয়েছে ওয়াশিংটন ডিসিতে, তিনি সাক্ষাৎ দিয়েছেন এবং তার সমকাল একটি শিরোনাম করেছে। মঈন খান বলছেন, সম্মানজনক বিদায় নেওয়ার ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে বোঝাবে বিএনপি। ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে আন্তর্জাতিক খ্যাতি মর্যাদা এবং অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টাদেরও যে সম্মান মর্যাদা, সেইগুলোর প্রতি শ্রদ্ধা রেখে তারা বোঝাবে যে এই সরকারের আর বেশি দিন অনির্বাচিত অবস্থায় লাস্টিং করা ঠিক না। তারা একটা সুন্দর নির্বাচন দেওয়ার মধ্য দিয়েই তারা তাদের সম্মানটা ধরে রেখে তারা যেন বিদায় নেন বা নির্বাচনের আয়োজন করেন। যদি না হয় তাহলে কি হবে? পরিস্থিতিটা অন্যদিকে একটু জটিল হবে। অন্তর্বর্তী সরকারের কয়েকজন সদস্য হয়তো রিজাইন করতে পারেন। তখন সেই জায়গা যদি আবার পূরণ করা হয়, মানে যখনই নাকি রিজাইন করবেন তখনই বোঝা যাবে যে একটা সংঘাতের দিকে যাচ্ছে। আর যদি বিএনপি আপিল করে এবং আলোচনা করে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি অনুধাবন করতে পারেন তাহলে তো ভালো, তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে ওই যে কম সংস্কার থিওরির মধ্যে চলে যেতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যে মোটামুটি একটা যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এই ব্যবস্থা প্রবর্তনের ব্যাপারে কারোর কোনো আপত্তি নেই। এরকম 2-4টা বিষয় মানে অ্যাকসেপ্ট করে তারপরে নির্বাচনে যাওয়াটাই উত্তম বলে বিএনপি মনে করছে। এখানে ডক্টর মঈন খান কি বলছেন যে এই বছরের ডিসেম্বরের নির্বাচনের বিষয়ে সবাই একমত হয়েছে। নির্বাচন ডিসেম্বরের পরে গেলে পরিস্থিতি আরো জটিল হয়ে পড়বে, বাংলাদেশের মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হবে। এর অর্থ কিছু অস্থিরতা হতে পারে। সম্মানজনকভাবে বিদায় নেওয়ার ব্যাপারে আমরা অন্তর্বর্তী সরকারকে বোঝানোর চেষ্টা করব। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আব্দুল মঈন খান বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন। তিনি বলেছেন, চলতি বছরের মধ্যেই গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার চায় বিএনপি। এই বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন না হলে জনগণের মধ্যে জোরালো অসন্তোষ এবং দেশে অস্থিরতা তৈরি হবে। আমরা অন্তর্বর্তী সরকারকে বোঝানোর চেষ্টা করব যে তাদের জন্য সর্বোত্তম হলো যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া এবং সম্মানজনকভাবে বিদায় নেওয়া। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে এমন বক্তব্যের পর বিএনপির পক্ষ থেকে তিনি এই সতর্ক বার্তা দিলেন যাতে ডিসেম্বর আর ক্রস না করে। লাস্ট টাইম হচ্ছে ডিসেম্বর। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বলছেন যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে লন্ডনের স্বেচ্ছা নির্বাচনে থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় ফিরতে পারেন। তিনি বলেন, বিএনপির জরিপে দেখা গেছে আগামী বছরের মধ্যে যদি নির্বাচন হয় তাহলে সহজে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি জয়ী হবে। তিনি আরো বলেন, সম্প্রতি তারেক রহমান এবং খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া আদালতের বেশ কিছু রায় উল্টে গেছে, এতে তারেক রহমানের দেশে ফেরার পথ তৈরি হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লিভার এবং হৃদরোগে গত জানুয়ারি থেকে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বাংলাদেশে যেমন ছিলেন তার চেয়ে এখন অনেকটা ভালো আছেন, তবে তার সক্রিয় রাজনীতিতে ফেরার সম্ভাবনা কম। জোট করে আগামী নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা নেই। সাক্ষাৎকারে আরো বলেছেন মঈন খান, জোট করে আগামী নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা এখনো বিএনপির নেই। বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে অন্যান্য দলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই, সেখানে জাতীয় নাগরিক পার্টিও থাকতে পারে। তো দেখা যাক। এখন অন্তত প্রথম কথাটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বরের পরও থাকবেন কিনা তার সরকার বা তিনি, সেই ফয়সালাটা ঈদের পর বিএনপি করতে। এখন আওয়ামী লীগের অবস্থা হয়েছে এরকম, মানে এরে যতই কোণঠাসা করতেছে সরকার বা অন্যান্য দল, মানে ঠিক ততটাই সে বেরিয়ে আসে। মানে এরে কোনো রকমই ধামাচাপা দেওয়া যাচ্ছে না। তো এটা কিভাবে যাচ্ছে না সেটা আমরা দেখলাম যে এই যে গতকাল ঈদ গেল, ঈদের সময় নাটোরের লালপুর উপজেলায় মানে ঈদের নামাজ শেষে আওয়ামী লীগের কিছু লোক জয় বাংলা স্লোগান দেয় এবং এই স্লোগানকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে সংঘর্ষ হয়। এবং সেটা হলো ঈদের মানে রোববার সকাল 9টার ঘটনা। এবং এইটা এমন এক পরিস্থিতিতে চলে যায় সেখানে একজন গুলিবিদ্ধ হয় এবং 5 জনকে আটক করে পুলিশ। এখন ঘটনা যেটা জানা যায় যে প্রথমে আওয়ামী লীগ ছাত্রলীগ কর্মীরা নামাজ শেষে জয় বাংলা স্লোগান দিতে থাকে এবং এই নিয়ে বিএনপির সাথে উত্তেজনা তৈরি হয়, তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং অভিযোগ আসছে যে আওয়ামী লীগের লোকজন কিছুক্ষণ পর আবার জড়ো হয়ে বিএনপি কর্মীদের দিকে গুলি ছুড়ে দেয় এবং সেই গুলির আঘাতে সুজাত নামের বিএনপির কর্মী গুলিবিদ্ধ হন, যিনি রাজশাহী মেডিকেল কলেজে তাকে পাঠানো হয় চিকিৎসার জন্য। এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগকে এত কোণঠাসা করতেছে কিন্তু তারা থামতেছে না কেন? মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানিরা যখন নির্যাতন চালাচ্ছিল তখন এই জয় বাংলা স্লোগান হয়ে উঠেছিল জেগে ওঠার গান।
এখন আওয়ামী লীগ রাজনীতিতে চরম কোণঠাসায়, এখন চারিদিক থেকে চাপ শুধু বাড়ছে, কিন্তু তারা কিছুতে জয় বাংলা ছাড়ছে না। দেশের বিভিন্ন জায়গায় এখনো ঝটিকা মিছিল করছে, জয় বাংলা স্লোগান দিচ্ছে, এমনকি আদালত পাড়ায়ও ডান্ডা পেরিয়ে পড়া অবস্থায়, হাত করা পড়া অবস্থায়ও পুলিশের সামনে স্লোগান দিচ্ছে জয় বাংলা তারা। এখন কেউ কেউ মনে করেন আওয়ামী লীগকে যতই কোণঠাসা করে রাখুক না কেন, তার যতই ভুলভ্রান্তি থাকুক না কেন, এটা এত বিশাল দল, মানে একে বিভিন্ন কায়দা করে আটকানো সম্ভবই না। তারা বেরিয়ে আসবে, ফাঁক ফুকর তারা বের করবে, এবং এইটার সমাধান রাজনৈতিক সমাধানই হওয়া উচিত। ওই যে কেউ গায়ের যদি বলে না নামতে দেওয়া হবে না, ইলেকশন করতে দেওয়া হবে না, নিষিদ্ধ করা হবে, এইটা কোনো সমাধান না। এবং এইটা গ্যারান্টি যে যারা এগুলো দিচ্ছেন স্লোগান, এগুলো ঠিকবে না তাদের। কারণ আওয়ামী লীগে 15 বছরের শাসনে ভুলভ্রান্তি হয়েছে, এটা ডেফিনেটলি, এবং যারা অপরাধ করেছেন তাদের শাস্তি আওতায় আনা হোক, সমস্যা নাই। কিন্তু এই কোটি মানুষের দল আওয়ামী লীগকে আপনি এক কলমের খুঁচায় বাতিল করে দিবেন, তাদেরকে চোখ রাঙাবেন, বেরোতে দিবেন না, এইটা আওতা সম্ভব না। হয়তো আপাতত কিছুদিন হয়তো এইভাবে পারবেন, কিন্তু একটা সময় আসবে যখন আর কোনোভাবেই আটকানো যাবে না। সুতরাং এটা রাজনৈতিক সলিউশন হওয়াই উচিত বলে আমি নিজেও মনে করি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক যেখানে এখনো পর্যন্ত পুরোপুরি অনিশ্চিত, ঠিক সেই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যের তোলপাড় সৃষ্টি হয়েছে পুরো ভারত জুড়ে। ভারতের গণমাধ্যমগুলো রীতিমতো হামলে পড়েছে বাংলাদেশের উপরে। ভারতের বিভিন্ন পর্যায়ের অর্থনীতিবিদ, কূটনীতিবিদরা তারা হুমকি দিচ্ছেন বাংলাদেশকে। আসলে কি বলতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস? কী ছিল তার মন্তব্য? আপনারা অনেকেই হয়তো জেনেছেন যে তিনি তার চীন সফরের শেষ দিনের আগের দিন যখন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন, সেখানে তিনি একটি বক্তব্য দিয়েছেন ভারতের 7 সিস্টার্স নিয়ে। সেখানে তিনি বলেছিলেন যে ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত 7 সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলকড, অর্থাৎ স্থল বেষ্টিত। সমুদ্রের কাছে পৌঁছানোর জন্য তাদের কোনো উপায় নেই। এই দিক থেকে সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ, এবং বাণিজ্যের জন্য এটি একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। সুতরাং এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণ হতে পারে। পণ্য তৈরি করা, উৎপাদন করা, বিপণন করা এবং তা আবার চীনে নিয়ে যাওয়া এবং বাকি বিশ্বে তা ছড়িয়ে দেওয়ার সুযোগ হতে পারে। এখানে মূল সমস্যাটি হচ্ছে যে তিনি 7 সিস্টার্স নিয়ে এর আগেও 2 দফায় প্রকাশ্যে মন্তব্য করেছেন, যেটিকে ভারত কোনোভাবেই এখনো পর্যন্ত গ্রহণ করতে পারেনি। 3য় দফায় এসে তাও শি জিনপিং এর সঙ্গে বৈঠকে তিনি কথা বলছেন, এর মধ্যে আবার চীনকে নিয়ে এসেছেন। তাহলে আসলে বিষয়টি কি? যে চিকেন নেকের কাছে তিস্তা প্রকল্প নিয়ে দেনদার হচ্ছে, যেখানে চীন অর্থায়ন করতে চায়, ভারত অর্থায়ন করতে চাইলেও সেটি আওয়ামী লীগের শেষ সময় এসে কোনো সমাধান হয়নি, এবং চীনকেও হাতে রাখতে চাইছিল বাংলাদেশ বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে এসে সেই শি জিনপিংয়ের সামনে ভারতের 7 সিস্টার্স নিয়ে কথা বলবেন, এবং যেই বৈঠকে বাংলাদেশের তিস্তা প্রকল্প কিংবা অস্ত্র কেনা চীনের কাছ থেকে এবং আরও বিভিন্ন স্পর্শকাতর ইস্যুতে কথা হয়েছে, সেখানে ভারতের এটি খুব স্বাভাবিকভাবে নেয়ার কথা নয়। যেমন নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক অন্যতম উপদেষ্টা সঞ্জীব সান্যাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি লিখছেন যে ভারতের 7টি রাজ্য ল্যান্ডলকড হওয়ার তাৎপর্য আসলে কি? ডক্টর মোহাম্মদ ইউনূস কি বোঝাতে চেয়েছেন? বাংলাদেশের তথাকথিত গণতান্ত্রিক অভ্যুত্থান সর্বদাই ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক ছিল। অর্থাৎ 5 আগস্ট শেখ হাসিনার পতনটাকে তারা খুব স্বাভাবিকভাবে নিতে পারেননি, এখনও নিতে পারছে না, এখনও বাংলাদেশ তাদের জন্য হুমকি। সেই অবস্থায় এসে চিকেন নেককে সামনে এনে তারা সম্ভবত 7টি রাজ্যকে অস্থির করতে চাইছে। তারা বলতে বাংলাদেশের কথা মিন করতে চাইছে, এবং একই সঙ্গে চীনের কথা, সেটি তিনি স্পষ্ট এখানে বোঝাতে চেয়েছেন। এবং বাংলাদেশে নিযুক্ত একজন ভারতীয় হাই কমিশনার ছিলেন বিনা সিকরি, তিনি যে মন্তব্য করেছেন তাও অনেকটা এরকম। তিনি বলছেন বাংলাদেশ যদি উত্তর পূর্ব ভারতকে সংযোগের অধিকার দিতে আগ্রহী না হয়, অর্থাৎ সমুদ্রের তীরবর্তী অঞ্চল বা সমুদ্র ব্যবহার করতে দিতে রাজি না হয়, তাহলে বাংলাদেশে ভারতের যে অভিন্ন নদীগুলো রয়েছে সেইখান থেকে ভারতের কাছে বাংলাদেশ যে হিস্সাটি দাবি করে সেটা নিয়ে সমস্যা হবে, সেই একটা হুমকি দেওয়া হয়েছে। ভারতের একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ প্রফুল্ল বক্সী তিনি অনেকটা আক্রমণাত্মক ভঙ্গিতে খুব স্পর্শকাতর একটি বিষয়ে কথা বলেছেন। তিনি বলছেন যে ভারত বাংলাদেশ তৈরি করেছে এবং এটি তৈরি করার সময় কোনো মানচিত্রগত সুবিধা ভারত নেয়নি। তার মানে কি? ভারত বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে, এবং বাংলাদেশের 55,598 বর্গ মাইল যে স্বাধীন ভূখণ্ড, তার একটি নির্দিষ্ট অংশ ভারত দাবি করতে পারতো, ভারত সেখানে নিতে পারতো। মানচিত্রগত সুবিধা গ্রহণের কথা এখানে বলা হয়েছে। আমরা অবশ্যই তাদের এই বক্তব্যের তীব্র নিন্দা দেওয়া আছে, এবং ভারতের যে আধিপত্যবাদী যে মনোভাব সেখান থেকে সরে আসতে হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারত যদি সম্পর্ক উন্নয়ন করতে চায়, আমরা স্পষ্টভাবে বলতে চাই। তবে পাশাপাশি কথাও বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেই কোনো উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন কিনা, এবং শি জিনপিংয়ের সামনে তার বন্ধুত্বের হাত একেবারে উজাড়ভাবে বাড়িয়ে দিয়ে ভারতকে এক হাত দেখে নেওয়ার একটি প্রচেষ্টা তার বক্তব্যের মধ্যে ছিল কিনা আমরা জানি না। তবে এই বিষয়ে অবশ্যই প্রধান উপদেষ্টা প্রেস ইউনিট থেকে একটি
ব্যাখ্যামূলক বক্তব্য আসা উচিত আমরা মনে করি। এর আগে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগেই ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতেরই বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে ভারতের 7 সিস্টার্সও ভালো থাকবে না যদি বাংলাদেশকে ভারত অস্থির করতে চায়। এবং আমরা দেখলাম যে সরকারের অন্যতম এক প্রভাবশালী উপদেষ্টা ছাত্র প্রতিনিধি হিসেবে যিনি কাজ করছেন মাহফুজ আলম, তিনি একেবারে বিপ্লব ঘটিয়ে দিলেন। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে যেই পোস্ট দিয়েছিলেন, যে কথাটি বলেছিলেন তা নিশ্চয় আপনাদের মনে আছে। তিনি বলেছিলেন যে মানে অনেক মন্তব্য করে তিনি বলেছিলেন যে বাংলাদেশের মানচিত্র বড় করতে হবে ভারতের বিশেষ বিশেষ অঞ্চল দখল করে। এই বক্তব্যগুলো ভারতের ভালোভাবে নেওয়ার কথা নয়। ভারতের বিভিন্ন পর্যায়ে যে কথাগুলো আসছে সেই কথাগুলো যেমন আমরা প্রতিবাদ জানাচ্ছি, যেগুলো আক্রমণাত্মক উস্কানিমূলক, ঠিক আমাদের পক্ষ থেকে যে কথাগুলো বলা হচ্ছে ইভেন সরাসরি প্রধান উপদেষ্টার মুখ থেকে আসছে, এগুলো অবশ্যই আপত্তিজনক। আমার মনে হয় এটির একটি ব্যাখ্যা ভারত প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে অবশ্যই আসবে। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। আশা করতেছি নতুন করে এই সম্পর্কে কিছুই বলতে হবে না। প্রিয় দর্শক মণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় শেষ, অন্তর্বর্তীকালীন সরকার এবার ধ্বংস নিশ্চিত। সমন্বয়করা মহাবিপদের মধ্যে পড়ে গেছে, কারণ আওয়ামী লীগ বিএনপি সকলেই ঐক্যবদ্ধ হচ্ছে মাঠে নামার জন্য ডক্টর ইউনূসের বিরুদ্ধে। যাই দর্শক মণ্ডলী, এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে চাই না, আপনারা ইতিমধ্যে ভিডিওর প্রতিবেদনে দেখে ফেলেছেন। দর্শক, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।